টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের অক্সিজেন ২ নম্বর গেট সড়কে শীতল খালের ওপর কালভার্ট ধসে পড়েছে। ফলে সড়কের এক পাশে যান চলাচল বন্ধ রয়েছে, অন্য পাশে যান চলাচল সীমিত করায় দেখা দিয়েছে যানজট। বিশেষজ্ঞরা বলছেন, ভারী যানবাহনের চাপ নেওয়ার সক্ষমতা ছিল না পুরো কালভার্টটির। বুধবার রাত থেকেই চট্টগ্রামে চলছে হালকা থেকে ভারী বৃষ্টি। এর জেরে বৃহস্পতিবার সকালে জলাবদ্ধতার ভোগান্তিতে পড়ে নগরীর নিচু এলাকার মানুষ। কাদা জল পেরিয়েই গন্তব্যে যায় কর্মজীবী মানুষ। রাস্তায় যানবাহনের সংখ্যাও ছিল কম। আমি আসছি প্রায় 7টা বাজে, তখন এই কুমোর সমান পানি ছিল এখানে, বদ্দার হাট দিয়ে এখান পর্যন্ত, কাতালগান পর্যন্ত। বিগত বছরের তুলনায় এবছর একটু কম, তবে সেটা আরও একটু বেটার, আরও সিটি কর্পোরেশনে ভালো মতো মনোযোগ দিয়ে আরও ড্রেনগুলো যদি নিয়মিত পরিষ্কার করা হয়, তাহলে সামনের দিকে আরও ভালোভাবে আমরা বসবাস করতে পারবো। ২ নম্বর গেট থেকে অক্সিজেনমুখী বাইজিদ বোস্তামি সড়কে শীতল ঝর্ণা খালে পানির তীব্র স্রোতের কারণে ভেঙে যায় কালভার্ট। বন্ধ হয়ে যায় সড়কটির একপাশে যান চলাচল। পুরনো কালভার্টটি ভারী গাড়ি চলাচলের উপযোগী ছিল না বলছেন বিশেষজ্ঞরা। এছাড়া জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় খাল থেকে মাটি সরানোর ফলেও নড়বড়ে হয়ে যায় কালভার্টের ভিত। বারবার বিটুমিন করতে 1-1.5 ফিট বিটুমিন লেয়ারি হয়ে গেছে। তার মানে এই রাস্তাটা এত ব্যস্তও ছিল না, এত ভারী যানবাহন চলার কথা ছিল না, এবং সেইভাবে বৃষ্টি ডিজাইন করা হয় নাই। বাজেট ঘাটতির কথা উল্লেখ করে মেয়র জানান, কালভার্ট সারাতে কমপক্ষে 1 থেকে 1.5 মাস সময় লাগবে। এই সরকারের আমলে যে পরিমাণ বাজেট পাওয়ার কথা ছিল, আমরা এই বাজেটটাও পাচ্ছি না। কিন্তু তারপরে এখন অতি দ্রুত আমরা আমাদের যেটা জনগণের যে ট্যাক্সগুলো নিচ্ছি, সেখান থেকে আমরা ধরেন এখানে প্রায় 9 কোটি টাকা খরচ আছে। এটা আমি দ্রুত এই পাশটা এখন করে দেবো, ওই পাশটা আমাদের করতে হবে পরে। সড়কটির অন্য পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এদিকে চট্টগ্রামে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, কালভার্ট ধসে পড়ায় তো এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন, যানজটের কি পরিস্থিতি? আর সিটি মেয়র কি বললেন ভেঙে পড়া কালভার্টটির বিষয়, সেটি মেরামতের কি উদ্যোগ নেওয়া হয়েছে? শুধুমাত্র কালভার্টই নয়, আসলে কয়েকদিনের বৃষ্টি এবং বিশেষ করে গত রাতের ভারী বৃষ্টির ফলে কালভার্ট তো ভেঙেছে এবং চট্টগ্রামের সবকটি অনেক সড়কই আসলে বেহাল দশা হয়ে পড়ছে, বিভিন্ন জায়গায় গর্ত হয়ে পড়েছে। এই কি ধারাবাহিকতায় আজকে যে অক্সিজেন এলাকায় যে কালভার্টটা ধসে পড়েছে, সেটা আপনি যে প্রশ্নটা করলেন সেটা ঠিকঠাক করতে সিটি কর্পোরেশন বলছেন, চট্টগ্রামের মেয়র আজকে সকালে সেখানে গিয়েছেন, তিনি বলছেন 1 থেকে 1.5 মাস সময় লেগে যাবে এবং যে যানজটটা আসলে লেগে আছে, যেহেতু এক পাশে যান চলাচল বন্ধ আছে, এ কারণে এই সড়কে যান চলাচল বেশ যানজটই আছে এবং যেহেতু এক পাশ দিয়ে চলাচল করতে, ওই সড়কটা মূলত চট্টগ্রামের 2 নম্বর গেট থেকে অক্সিজেন হয়ে যায়। আরেকটা একই পথে যেতে আরেকটা মুরাদপুর থেকে যাওয়ার সুযোগ আছে। বেশিরভাগ গাড়ি যেহেতু ওইদিকে যানজট, সে কারণে মুরাদপুর হয়ে চলাফেরা করছে। আমি এই মুহূর্তে মুরাদপুর সড়কে আছি। এই যে আপনি দেখছেন, এখানে আসলে বিভিন্ন সড়কে বড় বড় গর্ত তৈরি হয়েছে এবং চট্টগ্রামের আমরা যে খবর নিয়েছি, অন্তত 80টা সড়কে এই বর্ষা মৌসুমে বড় গর্ত তৈরি হয়েছে এবং যান চলাচল অনেকটা অনুপযোগী হয়ে পড়েছে এবং সব সড়কে আসলে যানজটটা লেগে থাকছে এবং দুর্ঘটনারও অনেক কারণ হচ্ছে। এবং সিটি কর্পোরেশনের তরফ থেকে আমরা যেটা জেনেছি, গত 8 বছরে চট্টগ্রামের বিভিন্ন সড়কে প্রায় 2,500 কোটি টাকা খরচ করা হয়েছে সড়ক সংস্কারে, এবং তারপরে কিছুদিন পর অন্তত মেরামতের 6 মাস পরে দেখা যায় যে সড়কগুলি আবার বেহাল দশা হয়েছে। এবং আজকে কালভার্টের সেখানে বিশেষজ্ঞরা যেটা বলেছেন, তারা বলছেন সড়কে যে বিটুমিন যেগুলি ব্যবহার করে সেগুলি আসলে মেয়াদ উত্তীর্ণ কিংবা এগুলি খারাপ মানের, নিম্নমানের ব্যবহার করার ফলে এই সড়কের বেহাল দশা লেগে আছে, এটা কাটছে না। একইভাবে সড়ক যেভাবে বিভিন্ন জায়গায় খানা খন্দকে ভরে আছে, সেই একই কারণে কালভার্টও যেহেতু সেটা খুব পরিকল্পিতভাবে কালভার্টটা করা হয়নি, সে কারণে ধসে পড়েছে বলে বিশেষজ্ঞরা বলছেন। তারা বলছে সেখানে যে চাপ, এখন যানবাহনের যে চাপ, সেটা সহ্য করতে পারেন, তার এই ধরনের সক্ষমতা ছিল না এই কালভার্টে। এবং তারা বলছেন নতুন করে যেটা করা হবে সেটা মানটা দেখে এবং চাপটা যাতে সহ্য করতে পারে সেভাবে করার জন্য তারা পরামর্শ দিয়েছেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ।
কাপ্তাই হ্রদে পানি বাড়তে থাকায় বাঁধের গেট দিয়ে 2.5 ফুট থেকে বাড়িয়ে 3 ফুট করে পানি ছাড়ছে জলবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। ফলে কর্ণফুলী নদীতে স্রোত বেড়ে যাওয়ায় চন্দ্রকোনা ফেরি বন্ধ রয়েছে। কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, বৃষ্টি ও পাহাড়ি ঢলে হ্রদের পানি বিপদসীমা অতিক্রম করেছে। তাই বাঁধের 16 জলকপাট দিয়ে 3 ফুট করে পানি ছাড়া হচ্ছে। এতে প্রতি সেকেন্ডে হ্রদ থেকে পানি যাচ্ছে প্রায় 60,000 কিউসেক। তবে 3 ফুট করে পানি ছাড়ার পরও কাপ্তাই বাঁধের ওপরের অংশে পানি কমেনি। তলিয়ে গেছে অনেক বাড়িঘর, রাস্তাঘাট, সরকারি অফিস ও বিদ্যালয়। কর্ণফুলী কাঁচালং নদী হয়ে প্রতিদিনই পানি বাড়ছে কাপ্তাই হ্রদে। পানি বাড়ায় বিদ্যুৎ কেন্দ্রে 5টি ইউনিট পুরোপুরি সচল হয়েছে। ফলে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কেন্দ্রটিতে। কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে খাগড়াছড়ির মহালছড়ির সিলেটিপাড়া, চট্টগ্রাম পাড়া, ব্রিজপাড়া সহ বেশ কিছু গ্রাম। পানি বাড়ায় গত 3 দিন ধরে জলাবদ্ধতা তৈরি হয়েছে নিচু এলাকায়। ঘরে পানি ঢুকে পড়ায় ভোগান্তিতে স্থানীয়রা। এছাড়া সড়ক ডুবে যাওয়ায় মুবাছড়ি ইউনিয়নের সাথে যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। অনেকে নৌকায় করে চলাচল করছেন। বেশি ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা। মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু রায়হান জানান, কাপ্তাই লেকের পানি না কমায় সদর ও মুবাছড়ি ইউনিয়নে প্রায় 200 পরিবার পানিবন্দী। তাদের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এই রাস্তায় পানি বন্ধ হওয়ার কারণে আমাদের এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় অনেক ভোগান্তি ভুগতে হয়। আমার ঘর বাড়ি আছে, খরায় মানুষের ঘর বাড়ি ডুবছে, মানে আমার ঘর বাড়ি খরায় ডুবার অবস্থা। এখন আমরা কোনো সাহায্য কিছু পাইতেছি না। জলাবদ্ধতা নিরসনে নোয়াখালীতে খালের ওপর থেকে অবৈধ বাঁধ ও স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। সকালে সোনাপুর থেকে উত্তর অবদা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের 16 কিলোমিটার খালে এই অভিযান চালানো হয়। এ সময় পানি উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদের মালিকানাধীন বিভিন্ন খালের পানি প্রবাহ বন্ধ করে বাঁধ, অবৈধ স্থাপনা ও ময়লা আবর্জনা অপসারণ করা হয়। এ পর্যন্ত শতাধিক অবৈধ স্থাপনা ও অবৈধ বাঁধ অপসারণ করে খালে পানি প্রবাহ স্বাভাবিক করা হয়েছে। উদ্ধার খালগুলো কেউ যেন দখল করতে না পারে সেদিকে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি স্থানীয়দের। উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহ নেওয়াজ তানভীর বলেন, গত 13 জুলাই কালাদরাব ইউনিয়ন থেকে এই অভিযান শুরু হয়েছে। উপজেলার সবগুলো খাল দখলদারদের মুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। অভিযানে সেনাবাহিনী, আনসার সহ স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেয়। খালের উপর সকল অবৈধ স্থাপনা এবং যতগুলো বাঁধ পানি প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেগুলো আমরা অপসারণের কাজ করছি। সবগুলো অবৈধ স্থাপনাগুলো সরাবো এবং সকল বাঁধগুলো কাটবো এবং এই মরা খালকে আমরা জীবিত করব। এটাই হচ্ছে আমাদের টার্গেট। এবং নোয়াখালীবাসী। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, 5 আগস্ট এই সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজ থেকে শুরু হয়েছে দ্বিতীয় অধ্যায়ের কাজ। বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ও প্রধান কাজ হল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান দায়িত্ব। এছাড়া জুলাই হত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে বলেও জানান তিনি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার কথা উল্লেখ করে বলেন, শিক্ষক মেহরিন চৌধুরীর গুরুত্বপূর্ণ অবদানের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে তার নামে একটি অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। আজকের থেকে দ্বিতীয় অধ্যায় শুরু এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা। এটাই প্রধান কাজ। এর ছাড়া আরো দুটো কাজ তো আমাদের আছে প্রাইমারি কাজগুলোর মধ্যে। একটা হচ্ছে যে রিফর্ম। রাজধানীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপনে প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদেকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ভাটারা থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় দুপুরে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ সেফাতুল্লাহর আদালতে নেওয়া হয় তাকে। এই সময় 7 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গেল 8 জুলাই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় কেবি কনভেনশন হলে আওয়ামী লীগ ও
ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের গোপনে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠে মেজর সাদেক ও তার স্ত্রী সুমাইয়ার বিরুদ্ধে। পরে সেনা হেফাজতে নেওয়া হয় সাদেককে। বুধবার রাতে সুমাইয়াকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সুমাইয়া নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে ওই হলটি ভাড়া নেন বলে জানিয়েছেন আইনজীবী। মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে আদালতে উপস্থাপন করে মামলার তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড প্রার্থনা করেছেন। আমরা রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেছি যে মাননীয় আদালত, এই আসামি হচ্ছে মূল পরিকল্পনাকারীর স্ত্রী এবং তিনি সমস্ত ডাটা কালেকশন করেছেন। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন, উভয় পক্ষের বক্তব্য শুনে উনি জামিন নামঞ্জুর করেছেন এবং 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আজকের যে আদেশ হয়েছে সেই আদেশে আমরা সংক্ষুব্ধ হয়েছি। আমরা মনে করেছি সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি। উনি একটা পারিবারিক অনুষ্ঠানে সেখানে গিয়েছিলেন, উনি সেটা বলেছিলেন এবং এই ঘটনার সাথে ঘটনাটা কি ঘটেছিল এবং সেটা উনি জানেন না। এবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রতিবেদন। জ্বর কমে গেলেও ডেঙ্গু আক্রান্তদের যত্নে রাখার তাগিদ দিয়েছেন চিকিৎসকেরা। তারা বলছেন, জ্বর কমার পরই বেশিরভাগ রোগীর প্লাটিলেট কাউন্ট কমে রক্তক্ষরণের ঝুঁকি সহ নানা শারীরিক জটিলতা শুরু হয়। চোখে রক্ত জমাট, রক্ত বমি সহ উপসর্গ দেখা দিলেই হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। মহাখালীর ডিএনসিসি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসা নিতে আসা রোগীদের অনেকেই বলছেন, জ্বর ছেড়ে যাওয়ার পর রক্তবমি, প্লাটিলেট কমে যাওয়া সহ শারীরিক নানা জটিলতা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু ভাইরাস লিভার, কিডনি, ফুসফুস সহ বিভিন্ন অঙ্গে প্রদাহ তৈরি করে। তাই জ্বর কমে গেলেও থাকতে হবে সতর্ক। পেশেন্ট যদি অজ্ঞান হয়ে যায় এবং কন্টিনিউয়াসলি যদি ভমিট করতে থাকে বা বমি করতে থাকে, তখন কিন্তু ধরে নেওয়া যায় যে এটা একটা ক্রিটিক্যাল পর্যায়ে যাচ্ছে। তো জ্বর ছেড়ে গেলেও এই সিমটমগুলো যদি পাওয়া যায় তাহলে অবশ্যই তাকে হসপিটালে ইমিডিয়েটলি ভর্তি করতে হবে। প্লাটিলেট কাউন্ট কমে যাওয়ার পাশাপাশি রক্তনালীরও ক্ষতি করতে পারে ডেঙ্গুর ভাইরাস। এ কারণে জ্বর কমে গেলেও বয়স্ক এবং অন্য রোগে আক্রান্তদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। নিঃশ্বাস নিতে কষ্ট হয়, ওনার যদি পেটটা ফুলে ওঠে, পেটটা ভারী হয়ে যায়, পেটের মধ্যে ডায়রিয়া বেশি হয়, পেটে যদি ব্যথা করতে শুরু করে, ডেঙ্গু শক সিনড্রোম অথবা ডেঙ্গু হিমোরেজিক ফিভারের ব্যাপারে আমাদের যথাযথ ব্যবস্থা নেওয়া লাগবে। ডেঙ্গু পরবর্তী জটিলতা নিয়ে ডিএনসিসি হাসপাতালে অধিকাংশ রোগী এসেছে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতাল থেকে। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টঙ্গীতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ স্বামী স্ত্রী মারা গেছেন। বুধবার রাত 11:30টার দিকে স্ত্রী হাফিজা আক্তার ও বৃহস্পতিবার ভোর 4:30টার দিকে স্বামী মোহাম্মদ রিপুন মিয়া মারা যান। জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি ছিলেন তারা। এর আগে 3 আগস্ট তাদের 4 মাস বয়সী ছেলেও মারা যান। চিকিৎসক জানিয়েছেন, রিপুনের শরীরের 80% এবং স্ত্রীর শরীরের 70% পুড়ে গিয়েছিল। গত রোববার গাজীপুরের টঙ্গীর মীরের বাজার এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে রিপন ও তার স্ত্রী হাফিজা বেগম দগ্ধ হন। ঘরে থাকা 4 মাসের শিশু রায়হান ঘটনাস্থলে মারা যান। লক্ষ্মীপুরে রামগতিতে জেলেদের নৌকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন 6 জন। বেলা 11টার দিকে মৎস্য অবতরণ কেন্দ্রের পাশে এই দুর্ঘটনা ঘটে। তাদের শরীরের 50% থেকে 60% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। দগ্ধদের উদ্ধার করে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় নোয়াখালী ও ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। জেলেরা জানায়, সকালে রামগতির মৎস্য অবতরণ কেন্দ্রের পাশে নদীতে নৌকায় রান্নার কাজ করছিলেন জেলেরা। হঠাৎ গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন ধরে যায়। দগ্ধ 6 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। টাঙ্গাইলের ধনবাড়িতে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত আরও 1 জন। ভোরে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন জামালপুর সদর উপজেলার আলামিন, স্বপন মিয়া ও জুয়েল। পুলিশ জানায়, ভোরে ঢাকা থেকে জামালপুরগামী একটি পিকআপ ভ্যান বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের 2 আরোহী ও পিকআপ ভ্যানটির চালক নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের ওমান প্রবাসী বাহারউদ্দিনের পরিবারের 7 সদস্যের নিহতের 24 ঘন্টা পার হলেও মামলা হয়নি। আটক হয়নি অভিযুক্ত মাইক্রোবাস চালকও। পুলিশ বলছে এখনও কোনো অভিযোগ পায়নি তারা, তবে চালক রাসেল হোসেনকে আটকে অভিযান চলছে। এদিকে নিহতের বাড়ি পরিদর্শন করেছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানার নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা। এ সময় নিহতের পরিবারের খোঁজখবর নেন তারা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের 1,25,000 টাকা আর্থিক অনুদান প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রশাসনের পক্ষ থেকে আমরা 5টি পরিবার পেয়েছি। এখানে 5 পরিবারের মাঝে আমরা 25,000 টাকা করে অর্থ প্রাথমিকভাবে বিতরণ করেছি। যত সহযোগিতা করা দরকার, যা যা করণীয়, সকল ক্ষেত্রে সকল ধরনের সহযোগিতা আমরা প্রদান করব। গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে নিহতের স্বামীর বাড়িতে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। ভোরে উপজেলার বরমী মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনরা জানায়, বিয়ের পর থেকে সুইটি আক্তার নিশি ও নুরুল ইসলামের মধ্যে কলহ লেগেই থাকত। এরই জেরে বুধবার রাতে নিশিকে হত্যার পর পালিয়ে যায় স্বামী নুরুল ইসলাম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এই ঘটনায় আটক করা হয় নিহতের শাশুড়ি জবেদাকে। নিশির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভোরে স্থানীয় উত্তেজিত জনতা স্বামী নুরুল ইসলামের 2 বাড়িতে আগুন দেয়। এতে পুড়ে যায় বাড়ি দুটির 8টি কক্ষ ও আসবাবপত্র। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। কুষ্টিয়া জেলা কারাগার থেকে পলাতক আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরেই। 1 বছরে হাতে গোনা কয়েকজনকে গ্রেপ্তার করা গেলেও বেশিরভাগ আসামিই পলাতক। তাদের মধ্যে সাজাপ্রাপ্ত সহ দাগী আসামিও রয়েছে। জেলায় অপরাধ সংগঠিত করার ক্ষেত্রে এসব আসামিরাই আবার সক্রিয় হয়ে উঠেছে। 2024 সালের 7 আগস্ট আদালত থেকে জামিনের পর কুষ্টিয়া জেলা কারাগার থেকে মুক্ত হন বেশ কয়েকজন আসামি। সেই সময় তাদের সঙ্গে বের হতে হট্টগোল শুরু করে অন্য কারাবন্দীরা। এক পর্যায়ে কারারক্ষীদের উপর হামলা ও প্রধান ফটকের তালা ভেঙে ফেলে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর পৌঁছার আগেই পালিয়ে যায় শতাধিক কারাবন্দী। আইনশৃঙ্খলা বাহিনী চলে আসে, আসার পর আমাদেরকে জায়গা থেকে দূরে সরায় দেয়। তো আমরা তারপরে ওখান থেকে দূরে চলে যাই। বাই দ্য বাই পরে আমরা জানতে পারি যে জেলের তালা ভেঙে অনেক কয়েদি পালিয়ে গেছে। পলাতক বেশিরভাগ কারাবন্দী এখনও ধরাছোঁয়ার বাইরে। জেলায় প্রতিনিয়ত নানা অপরাধ সংগঠিত করার ক্ষেত্রে এসব আসামিরা সক্রিয় হয়ে উঠেছে। এতে আতঙ্কিত স্থানীয়রা। গ্রেপ্তার করা উচিত, তা না হলে আইনের শাসন প্রতিষ্ঠায় বিঘ্ন ঘটবে এবং আজকে যারা বাইরে আছেন যারা খুবই সিরিয়াস বা হিনিয়াস প্রকৃতির, তারা আরও বড় ধরনের কোনো কর্মকাণ্ড করতে পারে। জেল থেকে পলাতক আসামিদের মধ্যে কতজনকে গ্রেপ্তার সম্ভব হয়েছে সে কোনো তথ্য দিতে চাননি জেল সুপার। এটা বিভিন্ন বাহিনী কাজ করতেছে। ডিএসবির কাছ থেকে নিতে পারেন, ডিজিএফআই নিতে পারেন, সবচেয়ে ভালো হবে ডিএসবির কাছ থেকে নিতে। তবে পুলিশ কর্মকর্তারা বলছেন, পলাতকদের মধ্যে কয়েকজনকে আটক করা গেলেও বেশিরভাগ আসামিকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। কন্টিনিউয়াসলি তাদের খোঁজ করতেছি, আমরা অপারেশন করতেছি, কিন্তু এখনো তারা এই আমাদের হাতে এখনো ধরা পড়ে না। এটা অবশ্যই আমরা সিরিয়াসলি নিয়েছি, সেই অনুযায়ী কাজ করতেছি। জেল পলাতক আসামিদের গ্রেপ্তারে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার দাবি জানিয়েছেন কুষ্টিয়াবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে একটি মাছ ধরার ট্রলার ও এক জেলের মরদেহ। সকালে ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে ট্রলারটি ভেসে আসে। মরদেহটি নিখোঁজ জেলে ইদ্রিস হাওলাদারের বলে নিশ্চিত করেছে পরিবারের সদস্যরা। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত 25 জুলাই বঙ্গোপসাগরে 15 জেলেসহ এফবি সাগরকন্যা নামের একটি ট্রলার ডুবে যায়। 4 দিন পর 10 জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে 1 আগস্ট নজরুল ইসলাম নামে এক জেলের মরদেহ সৈকতের মীরাবাড়ি পয়েন্টে ভেসে আসে। ট্রলার ডুবের ওই ঘটনায় এখনও নিখোঁজ 3 জেলে। এদিকে হবিগঞ্জের চুনারুঘাটের সুতাং নদীতে নিখোঁজের 3 দিন পর মুনতাহা নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে বদরগাছি এলাকায় নদীতে নির্মাণাধীন একটি সেতুর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সুনামগঞ্জে শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী ও আফসানা জাহান খুশি নিহতের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
সকাল 11টা থেকে সুনামগঞ্জ সিলেট সড়কের শান্তিগঞ্জ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এ সময় সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। আধা ঘন্টা পর অবরোধ তুলে নিয়ে সড়কের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা বাস চালকের বিচার দাবি করেন। এর আগে বুধবার দুপুর 1:30টার দিকে সুনামগঞ্জ সিলেট মহাসড়কে সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মারা যায় 2 শিক্ষার্থী। পরে হাসপাতালে নেওয়ার সময় মারা যান আরও এক সিএনজি যাত্রী। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে বাসাবাড়িতে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। স্থানীয়দের অভিযোগ, দিনে এবং রাতে বেশিরভাগ সময় থাকে না গ্যাস। কিছু সময়ের জন্য আসলেও প্রেসার কম থাকায় তা দিয়ে রান্না করা যায় না। নিয়মিত বিল পরিশোধের পরও গ্যাস না পাওয়ার বাধ্য হয়েই বাড়তি টাকা দিয়ে সিলিন্ডার গ্যাস কিনতে হচ্ছে। আবার নিরুপায় হয়ে অনেক গ্রাহক চুলা ব্যবহার করছেন। এই সংকটের জন্য বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অব্যবস্থাপনাকে দায়ী করছেন তারা। তবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে সক্ষমতার চেয়ে সংযোগ বেশি হয় এমন পরিস্থিতি দেখা দিয়েছে। গ্যাসের সমস্যা আমরা অনেক দিন থেকে ভুগতেছি। একদম সকাল 6টা চলে যায়, প্রতিদিন কি ভোরে উঠে মানুষ রান্না করা সম্ভব হয়নি। গ্যাসের কারণে আমরা রান্না বান্না করতে পারি না ঠিক মতন। গ্যাসের বিল দিয়ে আমরা একদম ফাউল। বরগুনার বামনায় রুহিতাচরে সরকারের বন্দোবস্ত দেওয়া জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে একটি অসাধু চক্রের বিরুদ্ধে। জমি দখলমুক্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। দুপুরে বামনা গোল চত্বরে কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, বিষখালী নদীতে জেগে ওঠা রুহিতাচরের জমি 1964 সাল থেকে বামনা উপজেলার 150 জনকে বন্দোবস্ত দেয় তৎকালীন সরকার। তখন থেকে ওই পরিবারগুলো চরে বসবাস করে আসছে। তবে সম্প্রতি বেতাগী উপজেলার কয়েকটি অসাধু চক্র জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছে, এমনকি লুট করে নিয়ে যাচ্ছে তাদের জমির ফসল এবং গবাদি পশু। চরের শান্তি ও কৃষকদের নিরাপত্তায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। মানববন্ধন শেষে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। চট্টগ্রাম কক্সবাজারে সংরক্ষিত বনের রেলপথে হাতির চলাচল নিরাপদ করতে স্থাপন হচ্ছে এআই প্রযুক্তির ক্যামেরা। এর মাধ্যমে রেল লাইনে হাতির অবস্থান আগে থেকেই জানতে পারবেন ট্রেন চালকেরা। ফলে দুর্ঘটনা ও ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু বন্ধ হবে আশা রেলওয়ে। তবে বন বিভাগ বলছে ক্যামেরার পরিবর্তে রেলপথের দুপাশে প্রতিবন্ধক বেড়া দেওয়া বেশি কার্যকর হবে। হাতি আর ট্রেনের এমন মুখোমুখি অবস্থান গত 22 জুলাই রাতে চট্টগ্রামের লোহাগাড়া চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে এই দৃশ্য ধারণ করেন যাত্রীরা। ট্রেন চালকের দক্ষতায় সেদিন বেঁচে যায় হাতিটি। চট্টগ্রাম কক্সবাজার 103 কিলোমিটার রেলপথের 27 কিলোমিটার সংরক্ষিত বনের ভেতরে পড়েছে। হাতি চলাচলের এই করিডোরে বিভিন্ন সময় ঘটছে দুর্ঘটনা। গেল বছর ট্রেনের ধাক্কায় মারা যায় 10 বছর বয়সী একটি হাতি। 27 কিলোমিটার এলাকা, এই মধ্য দিয়ে যখন ট্রেন চলাচল করবে ট্রেনের স্পিড লিমিট হবে 20 কিলোমিটার। 20 কিলোমিটার স্পিডে ট্রেনটা চলবে ওখানে। এটা সবাইকে বোঝাতে হবে। রেলপথে হাতি চলাচলে দুর্ঘটনা এড়াতে এবছরের শেষে স্থাপন করা হচ্ছে এআই প্রযুক্তির ক্যামেরা। রেলের কেন্দ্রীয় সিগন্যালিং ব্যবস্থার সাথে যুক্ত থাকবে এই ক্যামেরা। রেলপথ এবং আশেপাশে হাতির অবস্থান শনাক্ত হলে সাথে সাথে জানানো হবে ট্রেন চালকদের। ক্যামেরায় যখনই দেখবে যে আমার রেল লাইনের নিয়ারেস্টে হাতি চলে আসছে, ওই ক্যামেরাতে ওটার ছবি আসবে। ওই ছবি দেখে সে অটোমেটিক্যালি বিশ্লেষণ করে আমাকে সিগন্যাল দিয়ে দিবে। ক্যামেরা স্থাপনে সংরক্ষিত বনে কোনো সমস্যা হবে না বলছে বন বিভাগ। তবে হাতি চলাচলের করিডোরে রেল লাইনের দুই পাশে 10 কিলোমিটার জুড়ে প্রতিবন্ধক স্থাপন করলে তা বেশি কার্যকর হবে বলছেন কর্মকর্তা। 10 কিলোমিটার যাইতে হবে অত্যন্ত সতর্কতার সহিত এবং স্লোলি। আর একটা জিনিস হলো, একটা হাতি ঢুকে গেছে ব্যারিয়ার না থাকার কারণে। ব্যারিয়ার থাকলে হাতিটা ঢুকতে পারতো না। তাহলে আপনার সেটা চিন্তা করতে হবে যে ব্যারিয়ার পুরোটাই নির্মাণ করা দরকার। 2016 সালের সর্বশেষ জরিপে দেশে 268টি বন্য হাতি পাওয়া যায়। এর মধ্যে দক্ষিণ চট্টগ্রামের সংরক্ষিত বনে ছিল 40টির বেশি হাতি। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। লক্ষ্মীপুরে 292 প্রাথমিক বিদ্যালয়ে লাইব্রেরি কর্নার উদ্বোধন করা হয়েছে। সকালে জেলা সদরের পরিষদ মিলনায়তনে এর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন। এ সময় কর্মকর্তারা জানান 292টি প্রাথমিক বিদ্যালয়ে 104টি করে শিশুতোষ বই প্রদান করা হয়েছে।
শিশুদের মোবাইল আসক্তি কমিয়ে ও বইয়ের প্রতি আগ্রহী বাড়াতে এমন উদ্যোগ। পর্যায়ক্রমে জেলায় 732টি স্কুলে লাইব্রেরি কর্নার চালু করা হবে বলে জানান কর্মকর্তারা। অনুষ্ঠানে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেয়। এই বিদ্যালয়গুলোতে আমরা 105টি বইয়ের সমাহার একটি সমৃদ্ধ লাইব্রেরি উপহার দিচ্ছি। আমরা বিশ্বাস করি এই বইগুলোর সঙ্গে যদি আমাদের শিক্ষার্থীরা একবার পরিচিত হয়, তাদের জীবনে আর বিপদগামী হওয়ার কোনো সুযোগ থাকবে না। খাগড়াছড়ি রামগড়ের দুর্গম অন্তুপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পাহাড়ি শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বিজিবি। সকালে অন্তুপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে 68 জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। এছাড়া শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্রীড়া সামগ্রীও বিতরণ করা হয়। বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে। শিক্ষার মান উন্নয়নে ভবিষ্যতেও বিজিবির পক্ষ থেকে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে ঘটছে একের পর এক মৃত্যুর ঘটনা। এক দশকে বিভিন্ন স্পটে প্রাণ হারিয়েছেন 33 জন। পর্যটকদের অভিযোগ, তাদের নিরাপত্তায় কোথাও নেই কার্যকর কোনো উদ্যোগ। তবে মৃত্যু কমাতে লাইফ জ্যাকেট সরবরাহ ও স্বেচ্ছাসেবকের সংখ্যা বাড়ানোর কথা ভাবছে জেলা প্রশাসন। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট। প্রতি বছর বিভিন্ন এলাকা থেকে সবুজ পাহাড়, ঝর্ণা আর নদীর টানে ছুটে যান পর্যটকরা, কিন্তু এই সৌন্দর্যের মাঝে ছড়িয়ে আছে মৃত্যুর ফাঁদ। গত এক দশকে বিভিন্ন পর্যটন কেন্দ্রে মারা গেছেন অন্তত 33 পর্যটক। পর্যটকদের অভিযোগ, পর্যটন কেন্দ্রগুলোতে নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। বিপদে পড়লেও পাওয়া যায় না নিরাপত্তা কর্মী, নির্দেশনা বা উদ্ধারকারী দলকে। গাছাড়া ভাবের মতো প্রশাসনের চলাফেরা এবং ভলেন্টিয়ার্স নাই, যে যার মতো করে চলতেছে। কোথাও কোথাও আমরা হয়তো সাইনবোর্ড দেখতে পাই, তাও একদমই নগণ্য, সীমিত। তারপরে তাদের কোনো ভলেন্টিয়ার আমি দেখি নাই, যারা হচ্ছে পর্যটক যারা পানিতে পড়ে যাবে তাদেরকে তাৎক্ষণিক উদ্ধার করার জন্য বা বাঁচানোর জন্য যে একটা ব্যবস্থা, এটা আমার চোখে পড়ে না। টুরিস্ট পুলিশের দাবি, শুধু নিরাপত্তার অভাব নয়, পর্যটকদের অসচেতনতায় বাড়ছে হতাহতের সংখ্যা। টুরিস্ট যারা আসবে তারা যেন একটু নিয়মটা মানে। আমরা তো মাইকিং করতেছি, আমরা হেলার দিয়ে কথা বলতেছি, আমরা লিফলেট বিলি করতেছি, তো সেখানে আইনটা আমাকে মানতে হবে। আইনটা যদি আমরা মেনে চলতে পারি, আমি বিশ্বাস করি যে আমাদের দুর্ঘটনাটা কিছুটা কম হবে। জেলা প্রশাসক বলছে, প্রতিটি স্পটে নির্দেশনা টানানো রয়েছে, পাশাপাশি টুরিস্ট পুলিশ ও স্বেচ্ছাসেবীরাও থাকছে সব সময়। যারা নৌ ভ্রমণ করেন তাদের জন্য লাইফ জ্যাকেটের ব্যবস্থা থাকে, সেটা আমরা বলেছি এবং অনেক জায়গায় রয়েছে, কিন্তু সংখ্যাটা হয়তো সবার কাছে নেই। সবাই যাতে লাইফ জ্যাকেট ব্যবহার করা বাধ্যতামূলক করে সেই ব্যবস্থা করেছি। সিলেটের বিভিন্ন স্থানে প্রতি বছর ঘুরতে যান 5 লাখের বেশি পর্যটক। তাদের নিরাপত্তায় প্রশাসনকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।